প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিডনির পাথর ও তার চিকিৎসা। এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেব আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক ডাক্তার এম ফখরুল ইসলাম ১৯৫৫ সালের জুলাই মাসে সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৯ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর পিএইচডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল কলেজে ইউরোলজি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ এনটিভিকে এবং আপনাকে এখানে এই বিষয়ে আমাকে আলোচনা করতে আমন্ত্রণ জানানোর জন্য। আজ আমাদের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে কিডনিতে যে পাথর হয় সেটি এবং এতে কী ধরনের চিকিৎসা রয়েছে। প্রথমেই স্যার জানতে চাইব, কিডনির পাথর বলতে অনেকেরই ধারণা যে এটি কি আসলেই পাথর কেন বলা হচ্ছে বা এটি কিভাবে তৈরি হয়। খুব ইন্টারেস্টিং ইনফরমেশন সেটা হলো যে কিডনিতে কেন পাথর হয় আজ অবধি মেডিকেল সায়েন্স খুব পিন পয়েন্ট করে কিন্তু এখনো পর্যন্ত বলতে পারছে না। তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং উপাত্ত আছে যেগুলোর কারণে যে হয় এটার একটি প্রিডিসপোজিং ফ্যাক্টরস আমরা বলি, সেটা ধরে নেওয়া যায়। আর কিছু আছে যেটা হলো জন্মগত, বিশেষ করে হেরিডিটারি কিছু বিষয় আছে, সেটা একটু ইম্পর্টেন্ট হতে পারে। তো মূত্রপাথরই বলতে আমরা যেটা বুঝাই সেটা হলো যে কোনো পাথর যেটা কিডনিতে তৈরি হয় অথবা মূত্রবাহী নালী যেটাকে আমরা ইউরেটার বলে থাকি, এখানে এসে আটকায় যায়, অথবা কখনো কখনো প্রস্রাবের থলিতে এসে থাকে, অথবা মূত্র নালী অর্থাৎ ইউরেথ্রার প্রক্সিমাল পার্টে অথবা ডিস্টাল পার্টে যখন আটকায় যায়, এই সবই কিন্তু ধরেই নেওয়া হয় যে সমস্ত পাথরের জন্মস্থান হলো কিডনি। অতীতে এক সময় ছিল যখন এই পাথরগুলো ডায়েটারি কিছু ঝামেলার কারণে প্রস্রাবের থলিতে পাথর হতো, কিন্তু সেটা এই মুহূর্তে আসলে খুবই রেয়ার। আমাদের দেশেও রেয়ার, কারণ আমাদের দেশেও এখন ডায়েট অনেক চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, যে সমস্ত কারণে কিডনিতে পাথর হয় তার ভিতরে প্রধান একটা কারণ হলো এটার জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন। বিশেষ করে যে সমস্ত এলাকাগুলো বিশ্বের একটু গরম, যেখানে ডিহাইড্রেশন বেশি হয়। তো ডিহাইড্রেশন হলে কি হয় যে কনসেন্ট্রেটেড ইউরিন হয়, এবং কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি হলে তখন সলিউটগুলো প্রিসিপিটেট করে। দিস ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্ট্যান্ট কজ। এছাড়াও আরও বিভিন্ন রকমের কারণ আছে, যেমন ধরুন একটি পেশেন্ট লম্বা সময় শুয়ে থাকে, অথবা প্যারালাইসিসের কারণে, অথবা দেখা যায় যে কোনো একটি পেশেন্ট যার বারবার মূত্রর ইনফেকশন হতে পারে, তো ওগুলোকে আমরা ইনফেক্টিভ স্টোন বলি, যেগুলা এই শুয়ে থাকার কারণে, লং স্ট্যান্ডিং শুয়ে থাকার কারণে সেটা আপনার যে নর্মাল তার চলাফেরা করতে পারে না, এর ফলে রেসিডুয়াল ইউরিন কিডনির ভিতরে জমা থাকে, সেটার প্রোপাগেশন হয় না, সে কারণে হতে পারে। যেমন ধরুন যে কোনো কারণে যদি অবস্ট্রাকশন হয়, আউটফ্লো অবস্ট্রাকশন, স্ট্রিকচার বা বিপিএইচ, এই সমস্ত কারণে, তাহলে সেক্ষেত্রে কি হয়, কিছু প্রস্রাবের থলিতে তারপরে কিডনিতে জমা থাকে, এবং তখন সেকেন্ডারি স্টোন হতে পারে। এর বাইরে যে সমস্ত পাথরগুলো হয় সেটা হলো হেরিডিটারি, যেটা বলছিলাম, যেমন ধরেন মেটাবলিক প্রবলেমসের জন্য যে পাথরগুলো হয়। তো মেটাবলিক পাথরগুলোর ভিতরে প্রধানত দুটো খুবই ইম্পর্ট্যান্ট, একটা হলো ইউরিক অ্যাসিড স্টোন, একটা হলো সিস্টিন স্টোন। এটা একটু আনকমন, কিন্তু তারপরও ইউরিক অ্যাসিড স্টোন এখন অনেক বেশি, কারণ যেহেতু আমাদের বর্তমান বিশ্বের বেশিরভাগ জায়গায় লোকেরা একটু ফাস্টফুড খায়, এবং ফাস্টফুডের ভিতরে ইউরিক অ্যাসিড বেশি থাকে, আর বিশেষ করে হেরিডিটারি যাদের হয় ওদের পিউরিন মেটাবলিজমে ঝামেলা থাকে। তো পিউরিন মেটাবলিজমে ঝামেলা থাকলে তখন ওই আপনার ইউরিক অ্যাসিডটা হাইপার ইউরিকোসুরিয়া, অর্থাৎ প্রস্রাব দিয়ে ইউরিক অ্যাসিড অনেক বেশি বের হয়।
তো বের হওয়ার কারণে হয় কি প্রিসিপিটেশন অফ ইউরিক অ্যাসিড ইন দি কিডনি হয়, ফলে দেখা যায় ওই ইউরিক অ্যাসিড। ওখান থেকে স্টোন তৈরি হয়। এইগুলা ছাড়া নর্মাল যে সমস্ত পাথর আমরা প্রধানত এনকাউন্টার করি, এর ভিতরে ক্যালসিয়াম অক্সালেট স্টোন, ফসফেট স্টোন যেগুলো আমরা ইনফেক্টিভ স্টোন অথবা স্ট্যাগ হর্ন স্টোন যেগুলো বলি, মনোহাইড্রেট ডাইহাইড্রেট স্টোন হতে পারে, যেগুলাকে আমরা বলে থাকি যে স্ট্রোভাইট স্টোন। তো এই ধরনের পাথরগুলো হলো কমন আপনার কিডনি পাথর, কিডনির মানে কজিটিভ অর্গানিজম। তো ধরে নেওয়া হয় যে এই সব পাথর একটি পর্যায়ে কিডনির ভিতরে একটি নাইডাস থেকে তৈরি হয়, যেটাকে বলা হয় র্যান্ডালস প্লেক। অর্থাৎ যে কোনো একটা মেজর প্যাপিলা বা মাইনর প্যাপিলাতে এটা জমা হয় প্রথম ক্যালসিয়াম, তারপর সেটার উপর আস্তে আস্তে ডিপোজিশন হতে থাকে। এবং এই সব কিছুর গোড়ায় কিন্তু আবার আসছে হলো আপনার টেম্পারেচার যে সমস্ত জায়গায় বেশি, অর্থাৎ বেশি ঘামে পেশেন্টরা, ডিহাইড্রেশন হয়, সে সমস্ত জায়গায় এই পাথরটা বেশি হয়। এটা আপনি বিশ্বের বিভিন্ন জায়গায় ধরতে পারেন, ইভেন বাংলাদেশের ভিতরেও দেখা যাবে যদি আপনি দেখেন যে একটু উত্তর দিকে যে সমস্ত জায়গাটা সি লেভেল থেকে একটু বেশি উপরে, ওখানে একটু ঘাম বেশি হয়, মানে সেখানে রোগীদের মধ্যে স্টোন হওয়ার প্রবণতাটা বেশি। মিডল ইস্টার্ন কান্ট্রিগুলো হলো বিশ্বের সবচেয়ে বেশি পাথর কোথায়, মিডল ইস্টার্ন কান্ট্রি। স্যার, স্টোন যদি ডেভেলপ করে যায় তো কি ধরনের উপসর্গ হতে পারে? দিস ভেরি ইম্পর্ট্যান্ট, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং যে আপনার কোনো সিমটম একেবারেই নাও থাকতে পারে। এটা থেকে শুরু করে একেবারে দেখা যায় যে কিডনি ফেল পর্যন্ত করেছে। এটা লম্বা একটা স্পেকট্রাম অফ সিমটমস। তো কমনলি যে সমস্ত সিমটম আমরা এনকাউন্টার করি তার ভিতরে হলো যেমন একটি পাথর যখন কিডনিতে হয় তখন আপনি বুঝতেই পাচ্ছেন যে এটা একটা জায়গায় একটা পাথর হলো, ইট ইস লাইক এ ফরেন বডি। তো ন্যাচারালি সেখানে একটা লিকিং পেন হতে পারে, একটা অ্যাকিউট কলিক তৈরি করতে পারে। পাথরটা মিউকাসের সঙ্গে ঘষা লাগলে সেখানে একটা মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া হতে পারে, ইভেন ম্যাক্রোস্কোপিক হেমাচুরিয়া হতে পারে, অর্থাৎ চোখে দেখার মতো ব্লিডিংও হতে পারে। পেশেন্ট এসে কমপ্লেন করতে পারে যে আমার প্রস্রাব দিয়ে রক্ত যাচ্ছে। এছাড়াও এই পাথরগুলো দে ক্যান ইনভাইট ইনফেকশন, অর্থাৎ রেকারেন্ট ইউটিআই হতে পারে বারবার। যে দেখা যাচ্ছে একটা পেশেন্ট বারবারই ডাক্তারের কাছে যাচ্ছে আমার পেশাবে ইনফেকশন, তখন ডাক্তার সাহেব একটা ইউরিনারি করলো, দেখলো যে সেখানে আরবিসি আছে, উনি একটা আল্ট্রাসাউন্ড স্ক্যান করলেন, দেখলেন যে কিডনিতে একটি পাথর আছে, তখন ফার্দার ইনভেস্টিগেশনস অ্যান্ড আদার্সগুলো। এছাড়াও যে আপনার এটা সিমটম হতে পারে যেমন কিডনি ব্লক হয়ে যে তীব্র ব্যথা, যেটাকে আমি বলি অ্যাকিউট কলিক, বিভিন্ন লেভেলে আটকাতে পারে। পেলভিউরেটরিক জাংশন বলে একটা জায়গা আছে যেখানে কিডনির ড্রেনিং পার্ট এবং ইউরেটারের জাংশন, সেখানে আটকাতে পারে। অথবা আরও 3-4টে পয়েন্ট আছে যেখানে ইউরেটার ক্রস বাই দি গ্রেট ভেসেলস, অথবা ভেসিকুলারিক জাংশন এবং তার আগে জাক্সটা ভেসিকুলার পার্ট, এই সমস্ত জায়গায় পাথরগুলো আটকাতে পারে এবং তীব্র ব্যথা হতে পারে। সেই সঙ্গে একই সঙ্গে এই সমস্ত পেশেন্টগুলার ইনফেকশন হতে পারে, যে পেশাবে জ্বালা যন্ত্রণা হতে পারে, প্রধানত ইকোলাই ইনফেকশন ইজ কমন ইনফেকশন। এর বাইরে যেটা হতে পারে কিডনি ব্লক হয়ে কিডনির ভিতর পুজ হয়ে যেতে পারে, যেটা সবচেয়ে খারাপ, যেটাকে আমরা বলি ক্যালকুলাস পায়োনেফ্রোসিস, অথবা অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস হতে পারে, অর্থাৎ ইনফ্ল্যামেশন অ্যান্ড ইনফেকশন অফ দ্য কিডনি ইটসেলফ হতে পারে। আবার কিছু কিছু পাথর দেখা যায় কি যে কিডনি থেকে বের হয়ে অথবা একটু নেমে ইউরোটারের ভিতরে ব্লক করে কখন কিডনিটা গ্র্যাজুয়ালি অবস্ট্রাক্টেড হয়ে ড্যামেজ হয়ে গেছে পেশেন্ট জানেই না। দিস আর সাইলেন্ট স্টোনস। এখন এক্স্যাক্টলি কোন স্টোনটা এইভাবে করবে নো ওয়ান নোজ। পেশেন্ট সাধারণত স্মরণ করতে পারে না। এমনি রুটিনলি সে একটি আল্ট্রাসাউন্ড স্ক্যান করতে গিয়েছিল রুটিন একটি চেক আপের জন্যে, ডাক্তার ডিটেক্ট করেছে তার একটি পাথর আছে এবং কিডনিটা ফুলে প্রায় নষ্ট হওয়ার কাছাকাছি চলে গেছে। কমনলি দিজ আর দি সিমটমস যেটা নিয়ে আমাদের কাছে রোগীরা আসে। আচ্ছা, তো নারী বা পুরুষ বা কোনো বিশেষ বয়স এখানে কাজ করে কিনা, কাদের বেশি? এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যাকচুয়ালি পাথরের জন্য কমন বয়স আমরা যেটা বলি বা বইতে যেটা বলে সেটা হলো যে এটা
মানে ওয়ার্কিং এজ গ্রুপ, আচ্ছা। অ্যাক্টিভ যে যারা লাইফটা active। এদেরই কিন্তু বেশি হয়। বাচ্চাদের খুবই কম হতে পারে, এবং কমনলি বাচ্চাদের যেটা হয় এটা মেটাবলিক স্টোন বা জন্মগত কোনো ত্রুটির জন্য সেটার জন্য বাট বাচ্চাদের ওয়ার্কিং হয়। এজে বেশি হয়। কিন্তু বেশি হলো আপনার 20 বছর অনওয়ার্ডস, অ্যাবাউট 55, এই বয়সটাতে আপনার পাথরের হতে পারে। বেশি হয়। এক্ষেত্রে সবসময় নারী এবং পুরুষের ভেদে একটি ডিফারেন্স আছে এখানে, 1:2.5, অর্থাৎ নারীদের একটু কম হয়, পুরুষদের বেশি হয়। তুলনায়, হ্যাঁ। পুরুষদের বেশি হওয়ার পিছনেও আসলে কারণ আছে। জি, কারণটা কারণটি জানবো। একেবারেই পরিষ্কার। হ্যাঁ। কারণ মেয়েরা সাধারণত ঘরকন্যার কাজ করে, অফিস ওয়ার্ক করে, তারা মোর অর লেস একটি ভালো ক্লাইমেটের ভিতরে থাকে। কিন্তু বেশিরভাগ পুরুষ যারা ওয়ার্কার, তারা ইউ ক্যান রিয়েলাইজ যে তারা একটু টেম্পারেট ক্লাইমেটে থাকে, যেখানে গরম বেশি, যেখানে ডিহাইড্রেশন বেশি হয়। ডিহাইড্রেশন থেকেই আলটিমেটলি এটি হতে Ultimately, পারে যে নারী বা পুরুষদের কার কেন বেশি হয় রেনাল স্টোন। এখন একটু জানাবেন যে যে কোনো ধরনের কিডনি ডিজিজের সাইন সিমটমসগুলি কিন্তু অলমোস্ট একই রকম। একই রকম। তো কিভাবে রেনাল স্টোনটিকে আপনারা ডায়াগনোসিস করেন? যেমন মনে করুন একটি পেশেন্ট আমাদের কাছে আসলো, সে এসে বলছে যে আমার একটা ব্যথা হচ্ছে। তো কোথায়? সে স্পেসিফিক জায়গাটা দেখাবে। আমরা জানি যে দুটো কিডনি আছে আমার মেরুদণ্ডের দুই পাশে। একটি পেশেন্ট এসে বললো যে স্যার আমার তো ব্যাকে প্রচণ্ড ব্যথা হচ্ছে, এক পাশে ব্যথা হচ্ছে। যদি কোনো পেশেন্ট এসে বলে যে দুই পাশে একসাথে ব্যথা হচ্ছে, আমাদের কিন্তু অ্যাটেনশনটা চলে যায় মেরুদণ্ডের দিকে। কিন্তু যদি বলে এক পাশে ব্যথা হচ্ছে, ইউনিল্যাটারাল পেন, এটাকে বলি আমরা লোইন অথবা লোইন টু গ্রোইন পেন, এটা অ্যাকিউট যদি হয় তাহলে তীব্র ব্যথা হবে। এবং সাধারণত এই রেনাল কলিক যেটা, এটার ব্যথাটা এমন তীব্র, এতই তীব্র যে পেশেন্ট তখন মনে করবে যে এর থেকে মরে যাওয়া ভালো ছিল। এতই তীব্র ব্যথা, মানে সে এই ব্যথার কারণে সে বসা থেকে উঠে দাঁড়ানো, দাঁড়ানো থেকে বসা, বসা থেকে শোয়া, সে কোনো অবস্থাতে পায়খানা করা, কিছু খাওয়া, এটা কোনোটার সাথেই তার কিন্তু এই ব্যথার কোনো সম্পর্ক নেই। আনটিল অ্যান্ড আনলেস সে যতক্ষণ পর্যন্ত পেন কিলার অথবা অ্যান্টিস্পাজমোটিক না থাকবে খাবে, ততক্ষণ পর্যন্ত ব্যথাটা যাবে না। এটা হল রেনাল কলিক। এখন কথা হলো যে তাহলে এই ধরনের অবস্থায় আমরা কিভাবে জানতে পারবো? এটা সিম্পল, যদি আমরা ইউরিন রুটিন এক্সামিনেশন করি, এটা সিমটোম্যাটোলজি দিয়ে তো দেখাই যেতে পারে, অনুমান করা যেতে পারে যে এটা একটা রেনাল কলিক হয়েছে। কনফার্মেশনের জন্য, কনফার্মেশনের জন্য ইউরিন আরি করলে দেখবেন ওখানে ফ্রেশ আরবিসি পাওয়া যাচ্ছে, অর্থাৎ হেমাচুরিয়া। সেকেন্ড যেটা হতে পারে সেটা হলো যে একটি এক্সরে কেইউবি করা যেতে পারে, কিডনি ইউরোটার ব্লাডার রিজন, অথবা একটা আল্ট্রাসাউন্ড স্ক্যান অফ দি কেইউবি রিজন। ইদানিংকালে ইউরিক অ্যাসিড স্টোন এবং সিস্টিন স্টোন একটু বেশি হওয়ার কারণে কিন্তু অনেক পাথরই এক্সরেতে দেখা যায় না। ওই পাথরগুলোর নাম বলা হয় নন ওপ্যাক, নন রেডিও ওপ্যাক স্টোন, অর্থাৎ রঞ্জন সাদা হওয়ার এক্সরে কথা কিন্তু হচ্ছে না। হ্যাঁ, সেটা রেডিও ওপ্যাক, কোনো শ্যাডো দেয় না। শ্যাডো দেওয়া কিন্তু যদি আল্ট্রাসাউন্ড স্ক্যান করা হয় তাহলে সেখানে দেখা যাবে যে আল্ট্রাসাউন্ড স্ক্যানে একটি কিডনি হাইড্রোনেফ্রোটিক, অর্থাৎ কিডনির ভিতরে যে কোনো কারণে হোক পানি জমা আছে। আচ্ছা আচ্ছা। তো পানি জমা থাকলে আমরা বলি হাইড্রোনেফ্রোসিস, তাহলে আমরা ধরেই নিতে পারি যে কিডনিটা ব্লক হয়ে গেছে। এটার জন্য কমনলি যেটা করা হয় ইদানিংকালে খুব বেশি পপুলার থ্রু আউট দি ওয়ার্ল্ড, সেটা হলো নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান অফ দ্য কিডনি ইউরেটার ব্লাডার রিজিয়ন। জি স্যার, এটা কিন্তু দিস ইজ এ নিউ ইনভেস্টিগেশন। এই ইনভেস্টিগেশন এখানে 10 বছর আগে ছিল না, এখন আছে। এখন এটাই আমরা কমনলি করি। একসময় আমরা আইভিইউ করতাম, ইন্ট্রাভেনাস ইউরোগ্রাম। এই ইউরোগ্রাম কিন্তু এখন বিং রিপ্লেসড বাই নন কন্ট্রাস্ট সিটি অফ দি কেইউবি রিজিয়ন। আচ্ছা, কেইউবি রিজিয়ন। স্যার, কিডনি স্টোনের কি চিকিৎসা আছে সেটি জানবো তার আগে আমাদের অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখিয়ে আসব। সুপ্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের এই পর্যায়ে। চলুন দেখে নেই বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। ডিমকে বলা হয় সুপারফুড, কারণ ডিমে ভিটামিন সি ছাড়া আল্লাহ প্রদত্ত পৃথিবীতে যত ধরনের ভিটামিন আমাদের শরীরের জন্য দরকার আছে সবই আছে। প্রথমে আসবো যে ডিমের যতগুলো ভিটামিনের কথা বলছি সেগুলো কিন্তু সবই আমাদের শরীরের জন্য দরকার। যেহেতু ডিমের উপরের একটা লেয়ার থাকে যেটা আমরা অ্যালবুমিন বা প্রোটিনের অংশ বলি, এবং ভিতরের যে অংশটা থাকে গোল, সেটা কুসুম থাকে। সেটার মধ্যে কিন্তু কোলেস্টেরলের মধ্যে যত ভিটামিনস আছে সেগুলো থাকে। আপনার যে প্রোটিনটা দরকার হয়, আপনি যদি অন্যান্য প্রোটিন না খেয়ে 2টা থেকে 3টা ডিমও খান, তাহলে কিন্তু আপনার শরীরের প্রয়োজনীয় যে প্রোটিন
প্রোটিনটা দরকার সেটা কিন্তু চলে আসবে। এবং আমাদের বলা হয় যে সবচেয়ে সস্তা এবং সহজলভ্য প্রোটিন হচ্ছে গিয়ে ডিম, কারণ এই ডিমটা কিন্তু সহজেই হাতের কাছে পাওয়া যায়। আমাদের দেশে কিন্তু এখন অনেক ধরনের ডিম পাওয়া যাচ্ছে। আমরা একটা সময় শুধু মুরগির ডিমটা খেতাম, এখন কিন্তু হাঁসের ডিম, কোয়েলের ডিম থেকে শুরু করে অনেক ধরনের ডিম আমরা পাচ্ছি। এবং আমাদের এখানে কিন্তু ওমেগা-3 এবং ভিটামিন ই সমৃদ্ধ ডিমও আমরা পাচ্ছি, যেগুলো হচ্ছে বাণিজ্যিকভাবে এখানে সংগ্রহ করা হচ্ছে। কেন ডিম নিয়ে আমাদের এত ভীতি থাকে? কারণ হচ্ছে গিয়ে অনেকেই মনে করে থাকেন যে ডিমের মধ্যে যে কোলেস্ট্রলটা আছে সেটা আমাদের হার্টের জন্য খারাপ, কিন্তু রিসেন্টলি কিন্তু রিসার্চে দেখা যাচ্ছে, গবেষকরা বলছেন যে কিন্তু এই যে কোলেস্ট্রলটা আছে সেটাই কিন্তু আমাদের হার্ট ফ্রেন্ডলি। কারণ কোলেস্ট্রল ইটসেলফ আমাদের বডিতে কিন্তু তৈরি হয়। আমাদের শরীরে যত লেয়ার আছে, কোষ আছে, তার যে মেমব্রেনগুলো আছে, এগুলো কিন্তু কোলেস্ট্রল দিয়ে তৈরি। সো আমাদের শরীরে কোলেস্ট্রলের প্রয়োজন কিন্তু আছে। আর একটা ডিমের কুসুমে যতটুকু কোলেস্ট্রল আছে তার থেকে কিন্তু বেশি আমাদের শরীরে প্রতিদিন কোলেস্ট্রল প্রয়োজন হয়। তাহলে আপনি বুঝতেই পারছেন এই কোলেস্ট্রলটা কিন্তু ভীতি হওয়ার কিন্তু কিছুই নেই। তবে যাদের ফ্যাটি লিভার আছে, হার্টের প্রবলেম আছে, হার্টের ব্লক আছে বা হাইপারটেনশনের প্রবলেম আছে, তারা কিন্তু অবশ্যই তাদের ডক্টরের সাথে কথা বলে জেনে নেবেন আপনারা কতটুকু আসলে খেতে পারবেন, ডিমে কয়টা খেতে পারবেন এবং কুসুমটা খেতে পারবেন কি না। আসলে ডিমের পুষ্টিগুণটা কি? আমরা বলছি যে ডিমের মধ্যে ভিটামিন সি ছাড়া সবই আছে, যেমন আছে কোলিন। বাচ্চা থেকে বড়রা সবারই কিন্তু আসলে প্রতিনিয়ত আমাদের ব্রেনটা কাজ করছে এবং ব্রেনের কাজের জন্য কোলিনটা খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে 6 মাস পর থেকে 5 বছর বয়সী বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য এই কোলিনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আবার গর্ভস্থ যখন শিশু থাকে, মা যদি ডিম খায় সেখান থেকেও কিন্তু কোলিনটা যে এই বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে এবং নিউরনের যে সেলগুলো এগুলো তৈরি করতে সাহায্য করে। এছাড়াও বি ভিটামিন থেকে শুরু করে অন্যান্য যে ভিটামিনগুলো আছে সেগুলো খুব ইম্পর্টেন্ট। আরেকটা যে ইম্পর্টেন্ট ভিটামিন আছে সেটা ভিটামিন ডি, কারণ আমাদের প্রতিনিয়ত যে ভিটামিন ডি এর প্রয়োজন সেটা কিন্তু খুব কম খাবার থেকে আমরা পাই। তেমন একটি সহজলভ্য খাবার কিন্তু ডিম, ডিমের কুসুম, যেখান থেকে আমরা ভিটামিন ডিটা পাচ্ছি। এখন প্রচুর পরিমাণে কিন্তু আমরা দেখছি করোনাকালীন সময়ে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, কারণ আমরা দীর্ঘ কিন্তু 1.5 থেকে 2 বছর ঘরের মধ্যে বন্দী ছিলাম। তো রোদ থেকে যে ভিটামিন ডিটা আমাদের শরীরে আসার কথা ছিল সেটা কিন্তু না পেয়ে অনেকেরই কিন্তু অস্টিওপোরোসিস বা হাড়ের বিভিন্ন সমস্যা দেখা গেছে। এবং বাড়ন্ত শিশুদের যে প্রবলেমটা হয়, যে তাদের যেহেতু খেলাধুলার সমস্যা হয়েছে, স্কুলে যাচ্ছিল না, বাইরে খেলাধুলার অপশনটা কম ছিল, সেখান থেকে হচ্ছে গিয়ে অনেকেই কিন্তু দুধটা কম খায়। তো যদি ডিমের কুসুমটা খায় সেখান থেকে কিন্তু ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর যে কম্বিনেশন, এটা চমৎকারভাবে একই খাবারের মাধ্যমে সেই বাচ্চার শরীরে চলে যায়, যেখান থেকে বাচ্চার হাড়ের যে গঠন হওয়ার কথা বা বেড়ে ওঠার কথা সেটা কিন্তু চমৎকারভাবে হয়। এবং যারা ওয়েট রিডিউস করছেন তাদের জন্য কিন্তু সুখবর, কারণ গবেষণায় দেখা গেছে যে সকালবেলা অন্য খাবার বাদ দিয়ে শুধুমাত্র যদি আপনি ডিম দিয়ে ব্রেকফাস্ট করেন, বিশেষ করে সিদ্ধ ডিম, তাহলে কিন্তু আপনার বিশেষ ওয়েট রিডিউস করতে সাহায্য করে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে গিয়ে যে আসলে আপনি ডিমটা কিভাবে খাবেন। অনেকেই মনে করেন যে ডিমের কুসুমে যে ভিটামিনগুলো আছে সেটা হচ্ছে গিয়ে অয়েল দিয়ে না ভেজে খেলে হয়তো সেটা আমাদের বডিতে অ্যাবজর্ব হয় না। এটা কিন্তু একটা ভুল ধারণা। আপনাকে খেয়াল রাখতে হবে যে ডিমের কিন্তু সবভাবেই আপনাকে প্রোটিনটা আপনার বডিতে আসবে, আপনি যেভাবেই খান না কেন। তবে ডিপেন্ড করবে কার ক্যালোরি কতটুকু দরকার এবং টেম্পারেচার কিভাবে আপনি ডিমটা সিদ্ধ করছেন। যেমন আপনি সিদ্ধ ডিম খেলে সব বয়সীরা কিন্তু এটা উপকার পাবেন, তবে 6 থেকে 8 মিনিট যে সিদ্ধ করা হয় সেই ডিমটা কিন্তু আমাদের শরীরের জন্য ভালো। এর থেকে বেশি সিদ্ধ করলে সেটা কিন্তু হার্ড বয়েল হয়ে যায় এবং প্রোটিনটা খুব শক্ত হয়ে যায়, আপনি দেখবেন। এছাড়া যদি আপনি পোচ করে খেতে চান সেক্ষেত্রে কিন্তু কম তেল দিয়ে আপনি বা বাটার দিয়ে আপনি ডিমটা পোচ করে খেতে পারেন, বিশেষ করে বাড়ন্ত বয়সী শিশুদের জন্য এবং অ্যাডোলেসেন্স এইজে যারা আছেন বা যাদের ওজন কম, ওজন বাড়াতে চাচ্ছেন, তারা কিন্তু ডিম পোচ খাবেন। এবং যারা অনেকে মনে করেন একটু নরম করে ডিমটা খেতে চান, তারা কিন্তু পানি পোচ খেতে পারেন। তবে পানি পোচ খেলে খেয়াল রাখতে হবে এর মধ্যে পোচ করার সময় একটু ভিনেগার দিয়ে নেবেন, কারণ অনেক সময় এই কুসুমটা নরম থাকে বা এর উপরের লেয়ারটা নরম থাকে, যেখান থেকে সালমোনেলা যে ধরনের যে জীবাণুগুলো আছে সেগুলো আপনাদের পেট খারাপ করার জন্য দায়ী হতে পারে। সো ভিনেগারটা দিলে এই ধরনের ব্যাকটেরিয়াগুলো মরে যায়। এভাবে যদি প্রতিদিন আপনার খাদ্য তালিকায় আপনি ডিমকে রাখেন তাহলে কিন্তু আপনি সুস্বাস্থ্যের অধিকারী হয়ে যেতে পারবেন। স্যার, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে আছি। ছোট্ট করে যদিও বলা সম্ভব নয়, তারপরেও কিডনি স্টোনের কি কি চিকিৎসা রয়েছে বাংলাদেশে? কিডনি স্টোনের চিকিৎসা কিন্তু এটা একটা বিশাল
ব্যাপার। আসলে জি। তো এক সময় ছিল যে কিডনি স্টোনের চিকিৎসা মানে কেটে চিকিৎসা। এক কথায় এই কিডনি বর্তমানে গত 20 বছর যাবৎ বাংলাদেশের চিকিৎসা জগতে একটা বিশাল বিপ্লব ঘটে গেছে। এই বিপ্লবটা হলো কি, কোনো রকমের কিডনি পাথরের জন্য এখন প্র্যাকটিক্যালি কেটের চিকিৎসাটা অবসোলেট হয়ে গেছে। দিস ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন। কেন? কারণ হলো পাথর কিডনিতেই থাক, ইউরেটারেই থাক, ব্লাডারেই থাক, এটা এখন এন্ডোস্কোপিক মাধ্যমে এটার বেশিরভাগ চিকিৎসা করা যায়। এবং এই এন্ডোস্কোপগুলো এতই চিকন, যেমন সিস্টোস্কোপ, ইউরেটারোস্কোপ, ফ্লেক্সিবল এবং ইউরেটারোস্কোপ, এগুলা দিয়ে ইভেন প্রস্রাবের রাস্তা দিয়ে কিডনি পর্যন্ত যে পাথরগুলো লেজার দিয়ে ভেঙে একেবারেই গুঁড়ো করে দিয়ে আসা সম্ভব। কিছুদিন আগে একটা জিনিস ছিল, এখনো আছে কোনো কোনো সেন্টারে, সেটাকে বলে আমরা এক্সট্রা কর্পোরিয়াল শক অ্যাবলিথোট্রিপসি, ESWL। কিন্তু ESWL এর কিছু লং টার্ম কমপ্লিকেশনের কারণে এখন এটা গ্র্যাজুয়ালি অবসোলেট হয়ে যাচ্ছে। এখন মেনলি যেটা আছে সেটা হলো আপনার কেটে অপারেশন করার বিকল্প যেটা, সেটা বলে পারকিউটিনিয়াস নেফ্রোলিথোটমি, অর্থাৎ ছোট্ট একটু কেটে সেটা দিয়ে কিডনির একটা ক্যালিক্স পাংচার করে সেটাকে ডায়ালেট করে একটা এতটুক চিকন, অর্থাৎ 15 বা 16 বা 17 বা 18 ফ্রেঞ্চের একটি টিউব সেখানে সেট করে, যেটাকে আমরা বলি অ্যাম্প্লাসিট, এর ভিতর দিয়ে ওটা সবই কিডনি পাথরগুলো লেজারের মাধ্যমে অথবা অন্য শক এনার্জির মাধ্যমে ভেঙে একেবারেই গুঁড়ো করে বা ছোটো ছোটো টুকরো করে বের করে আনা সম্ভব। একইভাবে ইউরেটারের পাথর, ব্লাডারের পাথর এখন প্র্যাকটিক্যালি ইউ ক্যান অ্যাভয়েড। কোনো কঠিন কাজ নয় চিকিৎসকদের এটা জন্য। একটু কাজটা মানে লার্নিং কার্ভটা একটু বেশি, বাট এটা আমরা অসম্ভব নয় বাংলাদেশে। অসম্ভব তো নয়, দিস ইজ নাও এভরিডে সার্ভিস। জি স্যার, অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য এবং এত গুরুত্বপূর্ণ তথ্য থ্যাংক ইউ ভেরি দেওয়ার মাচ। জন্য। এবং এনটিভিকে ধন্যবাদ এই বিষয়ে কিছু শেয়ার করার আমার সুযোগ দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল কিডনির পাথর ও তার চিকিৎসা নিয়ে। আশা করছি এই গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শগুলো আপনাদের অনেক কাজে আসবে। চলুন এই পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। রোগী যদি স্তন ক্যান্সার নিয়ে আমাদের হাসপাতালে আসে, সেখানে কিন্তু তাকে সরাসরি স্তন ক্যান্সারের জন্য একটা ডেডিকেটেড আলাদা একটা ডিপার্টমেন্ট আছে, আচ্ছা, ব্রেস্ট ইউনিট, এবং সেইখানে তাকে পাঠানো হচ্ছে। সেখানে যে তিনি একদম নিচে থেকে আউটডোর থেকে শুরু করে ইনডোর পর্যন্ত, অপারেশন হওয়া এবং অপারেশনের পরবর্তী ফলো আপ পর্যন্ত একটা নির্দিষ্ট সিঙ্গেল এন্ট্রি পয়েন্ট। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।